আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাকাউন্টিং এর স্বাগতম। গতকালকে আমরা একটা ক্লাস নিয়েছি এবং আজকের ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে হচ্ছে মূলত আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি, আমরা এটাকে বলতে পারি শেয়ার ইস্যু, এই অধ্যায়টা আমরা পড়ব। এবং এই অধ্যায়টা আসলে কাদের জন্য প্রয়োজন, আমরা বলছি যে এখানে যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, যারা এইচএসসি 26-27 ব্যাচের স্টুডেন্ট আছেন এবং যারা হতভাগা স্টুডেন্ট, যারা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, যাদের সর্বশেষ ভরসা ডিসিইউ অথবা কি এনইউ, ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে এই শিক্ষক নিবন্ধন যারা দিবেন, যারা এইচএসসি 26-27 ব্যাচের স্টুডেন্ট, যারা ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, তাদের এই 3 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আজকে ক্লাস। এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস হলেও যারা ব্যবস্থাপনা বিষয় আছে, এইচএসসি লেভেল হোক, এডমিশন হোক, কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা ব্যবস্থাপনা থেকে দিবেন, তাদেরও কিন্তু আজকের এই চ্যাপ্টারটা লাগবে। কারণ এটা কি, এটা হচ্ছে কোম্পানির চ্যাপ্টারটা। সো কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কিন্তু এখানে আজকে আমরা আলোচনা করব এবং এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই স্লাইডটা সাজানো হয়েছে, যে প্রশ্নগুলা বারবার 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 পরীক্ষা আসে, মানে রিপিটেডলি পরীক্ষায় আসতে থাকে, ওই সকল প্রশ্নগুলা নিয়ে কিন্তু আজকের কি করা হয়েছে, স্লাইডটা রেডি করা হয়েছে। সুতরাং ক্লাসে থাকলে আশা করছি ইনশাল্লাহ অনেক নতুন কিছু জানতে পারবেন, যেগুলো আমাদের বারবার আসলে বিভিন্ন পরীক্ষা আমাদের কাজে লাগবে। সুতরাং সবাই শুরুতে যে কাজটা করি, লাইভটা শেয়ার করে দেই এবং সবাই ক্লাসে যুক্ত হই এবং যারা ক্লাসে নেয় ওদেরকে যুক্ত হতে সহযোগিতা করি। অনেকগুলো এমসিকিউ নেওয়া হয়েছে, প্রায় 30-35টা এমসিকিউ। এরপরে আর কিছু থাকবে না ইনশাল্লাহ। ওকে, আমি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিচ্ছি, যারা সুয়েল স্যার টেকনিক গুরু থেকে জয়েন করছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের ক্লাসে। সবাই একটু শুরুতে লাইভটা শেয়ার করে দেয়, হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছি একটু কমেন্টে জানাই এবং লাইভটা শেয়ার করে দেয় এবং লাইভে একটা রিয়েক্ট দিয়ে দেই, তাতে করে আসলে আমাদের আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারবে। এবং বারবার বলতেছি আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। বারবার বলেছে সব গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই আজকে স্লাইডটা বানানো হয়েছে, যাতে করে অ্যাকাউন্টিং এবং হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা দুই বিষয়ে যেন আপনারা কি হন, উপকৃত হন। সবাই একটু শেয়ার করে দেয় সবাই। আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখবো যদি রেসপন্স ভালো হয়। আগে বলা হয়েছে এবং ইটিসি 26-এর জন্য কিন্তু আমরা বলছি আমরা স্পেশাল প্ল্যান করব, কিন্তু রেসপন্স ভালো হইতে হবে। রেসপন্স ভালো না হলে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করে আসলে কাজে আসবে না। আচ্ছা, আর সবাই কি দেখতে পাচ্ছে কিনা, যারা ক্লাসে অলরেডি যুক্ত হয়েছে সবাই দেখতে পাচ্ছে কিনা? আমরা কিন্তু শুরু করবো এখনই। তো মূলত যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তাহলে মূল বিষয়টা আলোচনার বিষয়বস্তু কি? মূল আলোচনার বিষয়বস্তু কোম্পানি। আমরা কি নিয়ে আলোচনা করব? কোম্পানি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ক্লাসে আমি আসলে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, সবাই কি কমেন্ট করতেছো বা সবাই ক্লাসে যুক্ত হয়েছো কিনা?
ওয়ালাইকুম আসসালাম স্যার প্লাস ব্রেক জন্য। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। আমরা উপস্থিতি আজকে অনেক কম দেখতে পাচ্ছি। আমরা কি ক্লাসের টাইম নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা একটু পরামর্শ দেওয়া যেতে পারে। আর যদি ক্লাসের টাইম আরো আগানো লাগে আমরা সেটাও করব, কিন্তু ক্লাসে উপস্থিতি বেশি থাকতে হবে। উপস্থিতি কম হলে কি হয়, আসলে ক্লাস করাইতেও বা করতে কোনোটাই আসলে ভালো লাগে না। তো সবাই একটু পরামর্শ দিবেন ইনশাল্লাহ। যারা স্টিল লাইভটা শেয়ার করে নাই সবাই লাইভটা শেয়ার করে দিব। সো আমরা দেরি না করে আমরা আলোচনা শুরু করব। গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। সো প্রথম প্রশ্ন খেয়াল করি। প্রথম প্রশ্ন কি আছে এখানে? মনে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি কোম্পানি। কোম্পানির কি বলতেছে? গঠনতন্ত্র। কোম্পানির কি গঠনতন্ত্র। একটা জিনিস মনে রাখতে হবে, কোম্পানির গঠনতন্ত্র হইতে পারে, সেটা হইতে পারে কোম্পানির গঠনতন্ত্র না বলে বলতে পারে সংবিধান। যে সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, তাই না? যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র, সংবিধান অথবা মূল দলিল, সংবিধান অথবা মূল দলিল, যেভাবে প্রশ্ন আসুক না কেন ভালো করে খেয়াল করতে হবে। গঠনতন্ত্র, সংবিধান, মূল দলিল, যেটা আসুক না কেন উত্তর হবে কি? উত্তর হবে স্মারক লিপি। উত্তর হবে কি? উত্তর হবে স্মারক লিপি। উত্তর হবে কি? স্মারক লিপি। উত্তর দিতে হবে স্মারক লিপি। তাহলে এটা হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান, স্মারকলিপি। ঠিক আছে। কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। এই পরিমেল নিয়মাবলী কি? এই পরিমেল নিয়ম হচ্ছে কোম্পানির সকল অভ্যন্তরীণ নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে। কি থাকে? কোম্পানির সকল অভ্যন্তরীণ নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে কোথায়? পরিমেল নিয়মাবলীতে। কোম্পানির সকল অভ্যন্তরীণ নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে পরিমেল নিয়মাবলীতে। ঠিক আছে। আর বিবরণপত্র হচ্ছে প্রসপেক্টাস। বিবরণপত্র কি? বিবরণপত্র হচ্ছে প্রসপেক্টাস। অর্থাৎ যখন কোনো পাবলিক লিমিটেড কোম্পানি, কোন ধরনের কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করার প্রয়োজন বোধ করে, তখন তাকে কি করতে হয়? কমপক্ষে 2টা জাতীয় পত্রিকায় এই বিবরণপত্র প্রচার করতে হয়। অর্থাৎ বিবরণপত্র মানে হচ্ছে প্রসপেক্টাস, যেখানে একটা শেয়ারের পূর্ণাঙ্গ বিবরণ থাকে। অর্থাৎ শেয়ারের ভ্যালু কত হবে, কি পরিমাণে শেয়ার আমি বিক্রি করব, শেয়ার অধিহারে বিক্রি করব না অবহারে বিক্রি করব, এই সকল বিস্তারিত বিবরণপত্র থাকে। তাহলে এই বিবরণপত্র কার প্রচার করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানির। কার প্রয়োজন নাই? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্যদের বাইরে শেয়ার বিক্রি করতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে না? সদস্যদের বাইরে শেয়ার বিক্রি করতে পারে না। আর কার্যারম্ভের অনুমতিপত্র, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোম্পানি গঠনের 4টা ধাপ রয়েছে। 1 নাম্বার হচ্ছে উদ্যোগ গ্রহণ। কোম্পানি গঠনের যে 4টা ধাপ আছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উদ্যোগ গ্রহণ। 2 নাম্বার হচ্ছে স্মারকলিপি বা হচ্ছে পরিমেল নিয়মাবলী, এই দলিলগুলা কি করা? প্রণয়ন করা। 3 নাম্বার হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ করা। নিবন্ধন পত্র সংগ্রহ করা। এই নিবন্ধন পত্রকে বলা হয় কোম্পানির জন্ম পত্রিকা। কোম্পানির কি বলা হয়? জন্ম পত্রিকা বলা হয়। অর্থাৎ একটা কোম্পানি যখন নিবন্ধন পত্র পায়, সে আইনগতভাবে জন্ম লাভ করে। ঠিক আছে। তার আইনগত সত্তার সৃষ্টি হয়। এবং চতুর্থ, এই যে এই 3টা ধাপ, উদ্যোগ গ্রহণ, স্মারক মানে প্রয়োজনীয় দলিল পত্র প্রণয়ন এবং নিবন্ধন পত্র সংগ্রহ, মনে রাখতে হবে এই নিবন্ধন পত্র পাওয়ার পর কার্যক্রম শুরু করতে পারে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। নিবন্ধন পত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু এই নিবন্ধন পত্র পাওয়ার পরই কাজ করতে পারে না কে? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের জন্য তাদের 4 নাম্বার দলিলের প্রয়োজন হয়। সেই 4 নাম্বার দলিল হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র। তাহলে কোন ধরনের কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানি। কার দরকার নেই? প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার নাই। কোম্পানির গঠন এর প্রক্রিয়ার ধাপ কয়টা আছে? 4টা। উদ্যোগ গ্রহণ, স্মারকলিপি বা মানে প্রয়োজনীয় দলিলপত্র প্রণয়ন, এখানে কি কি আছে? স্মারকলিপি আর পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি আর পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য আমরা বললাম। প্রথম গুরুত্বপূর্ণ দলিল সংবিধান বা গঠনতন্ত্র, আর এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল যেখানে কোম্পানির অভ্যন্তরীণ সকল নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে। আর 3 নম্বর হচ্ছে নিবন্ধন পত্র, যেটা কোম্পানির আইনগত সত্তার সৃষ্টি করে এবং এটা কোম্পানির বার্থ সার্টিফিকেট বলা হয়। দেখেন অনেকগুলো প্রশ্ন, এবং আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রত্যেকটাই প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় আসছে। ঠিক আছে। আবার এই প্রশ্নটা কবে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। মানে বহুবার কিন্তু পরীক্ষায় এই প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে আশা করছি এই প্রশ্নটা ক্লিয়ার। আপনারা যদি শেয়ার না করেন, ক্লাসে যদি উপস্থিতি বেশি না থাকে, তাহলে কিন্তু বেশিক্ষণ পড়াবো না। আমি বলছি এখানে যে এমসিকিউ গুলো নেওয়া হয়েছে এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার আসছে। এবং আমি বলছি যে 30-35টা এমসিকিউ যদি আমরা পড়ে ফেলি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের কি হবে, এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আমাদের থাকবে না।
আর আমরা যারা ক্লাসে জয়েন করছি, আমরা যদি লাইভটা শেয়ার না করি, বারবার বলতেছি যে আপনারা যদি লাইভ শেয়ার না করেন এই ক্লাসগুলো কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে? রেসপন্স ভালো নইলে ক্লাসগুলো করে মজা পাওয়া যাবে না, সবার রেসপন্স করতে হবে। ফাইন, এখন আসেন হচ্ছে আমরা প্রত্যেকে লাইভটা একটা করে শেয়ার করে এই ক্লাসগুলো যদি কন্টিনিউ চাই, আমি বলছি যে আমি রেগুলার ক্লাস নেবো, আপনাদের কোনো সমস্যা নাই, শুধু আপনারা রেসপন্স করেন। প্রত্যেকদিন ক্লাস হচ্ছে, পরীক্ষা নিচ্ছি, আর কি চান আপনারা ফ্রিতে, ঠিক আছে? এর চেয়ে বেশি আর কি চান? সর্বোচ্চটুকু কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমি, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দেন, কমেন্ট আপনাদের পরিচিত জনদেরকে মেনশন করে দিতে পারেন। আচ্ছা, মূলত এটা আমাদের পেড ব্যাচের ক্লাস, তারপরে কিন্তু আমি আপনাদের জন্য ফ্রি করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আসেন হচ্ছে কোনটি কোম্পানির দলিল বলা হয়, কোনটিকে কোম্পানির দলিল বলা হয়। এখানে দলিল বলতে, এই দলিল বলতে এখানে হচ্ছে মূল দলিল, মূলত কি দলিল হবে? কোম্পানির মূল দলিল বলা হয়। আমরা একটু আগে কিন্তু আপনাদেরকে এই প্রশ্নটা পড়াইছি, কোনটিকে কোম্পানির মূল দলিল বলা হয়। মূল দলিল বলা হচ্ছে স্মারকলিপি। কাকে বলা হয়? স্মারক লিপিকে। এই স্মারকলিপির আরেকটা নাম কি? এই স্মারকলিপির একটা নাম হচ্ছে পরিমেল বন্ধ। স্মারকলিপির একটা নাম কি? পরিমেল বন্ধ। স্মারকলিপির একটা নাম হচ্ছে পরিমেল বন্ধ। তাহলে কোম্পানির মূল দলিল কোনটা? স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, পরিমেল বন্ধ, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের, পাবলিক লিমিটেড কোম্পানির কখন ব্যবসা শুরু করতে পারে? এই যে একটু আগে কিন্তু আমি আলোচনা করে ফেলছি অলরেডি, আমি বলে ফেলছি কিন্তু যে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, গুরুত্বপূর্ণ। পাবলিক লিমিটেড কোম্পানি কখন ব্যবসা শুরু করতে পারে? কখন? পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরপর কাজ শুরু করতে পারে না। এই যে নিবন্ধন পত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা যখন অপশন অ্যানালাইসিস করব, তাহলে দেখা যাবে যে একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে কিন্তু আমরা একাধিক প্রশ্ন পেরে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং যারা ক্লাসে আসেন একটু অ্যান্সার করার চেষ্টা করতে হবে, প্রশ্ন যেটা আমরা দেখবো সেটা নিজেরা একটু উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে নিবন্ধনপত্র পাওয়ার পরে কাজ শুরু করে পারে কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর এই কার্য নম্বরের অনুমতিপত্র সংগ্রহ করার পর কাজ শুরু করতে পারে কে? পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে আমাদের সবাইকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? আমরা অলরেডি 3টা প্রশ্ন সমাধান করলাম, গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন, কিন্তু আমরা কমপক্ষে 10টা এমসিকিউ সমাধান করার ক্যাপাসিটি অর্জন করছি। যারা ক্লাসে আসি সবাই একটু কমেন্ট করতে হবে, একটু রেসপন্স করতে হবে, যখনই প্রশ্নটা সামনে আসবে নিজেরা এটার উত্তর করার চেষ্টা করতে হবে, অর্থাৎ আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা কমেন্টে আমাদের পরিচিত জনদেরকে মেনশন করে দিতে পারি, আমরা কমেন্টে কিন্তু আমাদের পরিচিত জনদেরকে কি করতে পারি? মেনশন করতে পারি, যেন তারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানি, দেখেন এই প্রশ্ন কবার আসছে, এটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, 3বার আসছে এই প্রশ্নটা। হ্যাঁ, 18 থেকে 23 সাল, 18, 22, 23 একবারে নিয়মিত বিরতিতে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। সুতরাং এটা এডমিশন বা চাকরির পরীক্ষা সব জায়গায় কিন্তু এটা সমান গুরুত্বপূর্ণ, এটা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুই জায়গায়। সদস্য সংখ্যার বিষয়টা যদি আমরা একটু বলি, যে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে 7 জন, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে? আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে এই সর্বনিম্ন হয়ে যাবে হচ্ছে 2 জন, আর সর্বোচ্চ হবে কতজন? 50 জন। সর্বোচ্চ হবে কতজন? 50 জন। এই সদস্য সংখ্যা থেকে কিন্তু এমসিকিউ কমন 100%। এই সদস্য সংখ্যা থেকে এমসিকিউ কমন আসবে শতভাগ, ইনশাআল্লাহ নিশ্চিত যে এখান থেকে আপনি এমসিকিউ কমন পাবেন। লাইভটা 19 জন এখন লাইভে আছেন, 19টা শেয়ার করলে কিন্তু ক্লাসে মিনিমাম 50 জন যুক্ত হইতে পারতো, ঠিক আছে? মাঝখানে আমাদের ক্লাস কম হওয়ার কারণে কিন্তু আমরা একটু ব্যাকফুটে চলে গেছি, ইনশাআল্লাহ এখন থেকে আমরা রেগুলার ক্লাস করবো, আমাদের পেজটা আবারও অ্যাক্টিভ হবে। সবাই শেয়ার করেন। আপনারা যদি অ্যাক্টিভলি ক্লাস না করেন তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করাটা আমাদের জন্য একটু টাফ হবে, পেইড কোর্সে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে এখানে কি হবে? বলছে পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু বলছে, তাহলে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, সর্বোচ্চ বলছে, সর্বনিম্ন উত্তর হইতো কতজন? 7 জন। আর পাবলিক লিমিটেড বললে সর্বোচ্চ হইতো কতজন? 50 জন। আর এটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, কার ক্ষেত্রে? অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ হচ্ছে 20 জন। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 জন আর হচ্ছে কতজন?
10 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু একটা প্রশ্ন সমাধান করতে গেলে কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যে তথ্যগুলো অবশ্যই আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। দেখা যাবে যে এই প্রশ্ন না হলেও পরের প্রশ্ন কিন্তু আমাদের এই তথ্যগুলো কাজে লেগে যাবে, পুরো চ্যাপ্টারটা রিভাইজড হয়ে যাবে। কথা বললাম কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কি বলে। এখানে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে, আমরা বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই ক্ষুদ্র একক, এইভাবে যদি বলে আমাদের ধরে নিতে হবে ক্ষুদ্র এককটা হচ্ছে সমান। এই ক্ষুদ্র এককটা কি সমান, অর্থাৎ কোম্পানির মূলধনের প্রতিটি সমান ক্ষুদ্র একককে, ক্ষুদ্র অংশকে কি বলা হয়, শেয়ার বলা হয়। যত মূলধনী কোম্পানির ক্ষুদ্র, এই সমানের জায়গায় যদি হয়তো অসমান, এই সমানের জায়গায় যদি বলতো অসমান একককে কি বলে, তাহলে আনসার হয়ে যেত কিন্তু স্টক। কারণ শেয়ারের মূল্য সমান হয় কিন্তু স্টকের ভ্যালু কিন্তু কি হবে না, সমান হবে না। স্টকের ভ্যালু কি হতে পারে, ভিন্ন ভিন্ন হইতে পারে। শেয়ারের মূল্য সমান হবে, স্টকের ভ্যালু কি হবে, ভিন্ন ভিন্ন হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস কি বলতেছিলাম, এই তো এই দুটো তথ্য একটু খেয়াল রাখতে হবে, যে সমান আর হচ্ছে অসমান। সমান কোনো কিছু বলা না থাকলে সেটাকে সমান ধরে উত্তর করতে হবে শেয়ার, আর যদি অসমান বলা থাকে তাহলে উত্তর হবে কি স্টক। তাহলে উত্তর হবে কি স্টক, তাহলে উত্তর হবে স্টক। যৌথ মূলধনী কোম্পানির প্রতিটি সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে, আর যদি অসমান হয় তখন সেটাকে বলা হচ্ছে কি স্টক। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শেয়ারের সর্বনিম্ন মূল্য কত আমরা বলতে পারবো? শেয়ারের সর্বনিম্ন, শেয়ারের সর্বনিম্ন মূল্য কত কে বলতে পারবো? শেয়ারের সর্বনিম্ন মূল্য কত দেখে আপনাদের কাছ থেকে জানতে চাই। শেয়ারের সর্বনিম্ন মূল্য কত কে বলতে পারবেন? শেয়ারের সর্বনিম্ন মূল্য কত বলেন? আজকে ক্লাসে একদমই মজা পাওয়া যাচ্ছে না, ক্লাসে উপস্থিতি তো একে কম, এই জন্য ক্লাসটা ভালোও লাগতেছে না। সবাই বলি শেয়ারের সর্বনিম্ন মূল্য কত? একটা শেয়ারের সর্বনিম্ন মূল্য কত হতে পারবে? একটা শেয়ারের সর্বনিম্ন মূল্য কত হতে পারবে? একটা শেয়ারের সর্বনিম্ন মূল্য কত হতে পারে? গৌরব বলছো, জান্নাত রিবা বলছো, বাকিরা কেউ কি পারতেছি না? সবাই একটু চেষ্টা করি, একটা শেয়ারের সর্বনিম্ন মূল্য কত হতে পারে? আচ্ছা, দুইজন বাদে আমরা কেউ পারলাম না। একটা শেয়ারের সর্বনিম্ন মূল্য হচ্ছে কত টাকা? 10 টাকা। একটা শেয়ারের সর্বনিম্ন ভ্যালু হইতে পারবে কত টাকা? একটা শেয়ারের সর্বনিম্ন ভ্যালু হইতে পারবে 10 টাকা। আমরা একটু রেসপন্স করার চেষ্টা করব। একটা শেয়ারের সর্বনিম্ন ভ্যালু হইতে পারবে কত টাকা? 10 টাকা। ডান। আচ্ছা, এবার বলছে একটি আর্থিক বছরে, হ্যাঁ, একটি আর্থিক বছরে, প্রশ্নটাতে এই বছরের শব্দটা একটু অ্যাড করবো। একটি আর্থিক বছরের নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকরা কোম্পানি হতে কি পায়? রাজত্ব মডেল ক্লজে টেস্ট পরীক্ষায় আসা একটা প্রশ্ন, এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। একটি আর্থিক বছরের নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকরা কোম্পানি হতে কি পায়? কমিশন পায়, সুদ পায়, লভ্যাংশ পায়, নাকি মুনাফা পায়? কি পায় বলতো? এখানে আমরা খুব ইজিলি বুঝতেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোম্পানির যে মুনাফা হয়, একটা জিনিস অবশ্যই ক্লিয়ার করে দেই, কোম্পানির যে মুনাফা হয়, এই মুনাফা থেকে সরকারকে আমরা যে অংশটা দেই, সরকারের অংশটা নাম হয়ে যায় কর, তাই না? কর মানে হচ্ছে ধরো আয়কর, ঠিক আছে, আয়কর। এই অংশটা থেকে আমার পাওনাদাররা যা পাবে, এই অংশটা থেকে পাওনাদারকে আমরা যেটা দিব সেটা হয়ে যাবে ইন্টারেস্ট মানে সুদ। আর মালিকরা যেটা পাবে, শেয়ার মালিক, শেয়ার মালিকরা যেটা পাবে সেটার নাম হচ্ছে লভ্যাংশ। সেটার নাম কি? লভ্যাংশ। ইংলিশে বলে হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড ইংলিশে কি বলে? ডিভিডেন্ড বলে। ঠিক আছে, আমি কি বললাম যে মুনাফার যে অংশ সরকার পায় এটা হচ্ছে আয়কর বা কর, পাওনাদাররা যেটা পাবে ইন্টারেস্ট, মালিকরা যেটা পাবে এটা হচ্ছে লভ্যাংশ। এই লভ্যাংশ আবার হচ্ছে দুই প্রকার। লভ্যাংশ কত প্রকার আলোচনা হয়ে যাক, কোথাও না কোথাও কাজে লেগে যাবে। এই লভ্যাংশ দুই প্রকার। একটা নম্বর হচ্ছে নগদ লভ্যাংশ, নগদ লভ্যাংশ,
অর্থাৎ লভ্যাংশ যখন নগদে দেওয়া হয়, মুনাফার অংশটা আমি নগদে দিয়ে দিলাম শেয়ার মালিকদেরকে, নাও তুমি এত টাকা পাও, অত টাকা নিয়ে যাও। আর একটা হচ্ছে স্টক লভ্যাংশ। স্টক লভ্যাংশ, এই স্টক লভ্যাংশটাকে বলা হয় বোনাস শেয়ার। স্টক লভ্যাংশকে কি বলা হয়? বোনাস শেয়ার বলা হয়। তাহলে বোঝাই যাচ্ছে লভ্যাংশ যখন নগদে না দিয়ে শেয়ারের মাধ্যমে দেওয়া হয় তখন এটার নাম হয়ে যায় বোনাস শেয়ার। অর্থাৎ বোনাস শেয়ার হচ্ছে এমন একটা শেয়ার যে শেয়ার বিলি করলে আলাদা করে কোম্পানির কি হয় না, মালিকানা সত্ত্ব বা মূলধনের কোনো পরিবর্তন হয় না। আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তাহলে বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার মানে হচ্ছে এমন শেয়ার যে শেয়ার কি করা হয়, লভ্যাংশ নগদে দেওয়ার পরিবর্তে এই শেয়ারটা শেয়ার মালিকদের মধ্যে কি করে দিয়ে দেওয়া হয়, ভাগ করে দিয়ে দেওয়া হয়। লভ্যাংশ দুই ধরনের, একটা নগদ লভ্যাংশ হচ্ছে স্টক লভ্যাংশ কিংবা বোনাস শেয়ার। স্টক লভ্যাংশ কিংবা কি শেয়ার? বোনাস শেয়ার, ঠিক আছে। এবং এটা মনে রাখবো, এই বোনাস শেয়ার হচ্ছে এমন একটা শেয়ার যার ফলে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মূলধন যা ছিল তাই থাকবে। এটা একটু মনে রাখতে হবে, কারণ এর ফলে মালিকানা সত্ত্ব একবার বাড়বে আরেকবার মালিকানা সত্ত্ব কমবে, সুতরাং মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না। এই যে দেখো, একটা প্রশ্ন সমাধান করতে গেলে কিন্তু আমাদের অনেক আলোচনা চলে আসে, এটা হচ্ছে লভ্যাংশ। এখন শেয়ার মালিকদের মধ্যে আমরা লভ্যাংশ ভাগ করে দেই, আবার প্রশ্ন আসছে এই লভ্যাংশ প্রথমে কে পাবে? মনে রাখতে হবে এই লভ্যাংশ প্রথমে পাবে হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে, তারপরে পাবে হচ্ছে কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। কারা? সাধারণ শেয়ার হোল্ডার। তাহলে প্রথমে কাদেরকে বন্টন করে দিতে হবে? লভ্যাংশ, অর্থাৎ নিট লাভ। এই নিট লাভ বলতে যে টাকাটাকে বোঝায়, সেই টাকাটা প্রথম ভাগ করে দিতে হবে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের, এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দেওয়ার পর যে অংশ অবশিষ্ট থাকবে সেটা পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। এটা কিন্তু ম্যাথও আসতে পারে এইভাবে, ঠিক আছে। এটা কিন্তু কি আসতে পারে? ম্যাথও আসতে পারে যে নিট লাভ এত টাকা, নিট লাভ এত টাকার মধ্যে 10% হচ্ছে অগ্রাধিকার শেয়ার, তাহলে ওই 10% অগ্রাধিকার শেয়ারের যে পরিমাণ টাকা আছে আগে ওটা বাদ দিতে হবে, বাকি টাকাটা সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এটা অনেকবার পরীক্ষা আসতে দেখা গেছে। আচ্ছা, এবার বলছে কোন ধরনের শেয়ার ইস্যু কোম্পানির ব্যাংক জের বৃদ্ধি হয় না? অর্থাৎ কি হয় না? ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ইস্যুতে, হ্যাঁ, ইস্যুতে কোম্পানির ব্যাংক জের বৃদ্ধি পায় না, বা ব্যাংক জের বৃদ্ধি পায় না, হ্রাসও পায় না, যা আছে তাই থাকে আলটিমেটলি। রাইট শেয়ার মানে কি? যে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এই রাইট শেয়ারকে বলা হয় অধিকারযোগ্য শেয়ার। কি শেয়ার বলা হয়? অধিকারযোগ্য শেয়ার বলা হয়। রাইট শেয়ারকে কি বলা হয়? অধিকারযোগ্য শেয়ার। অধিকারযোগ্য শেয়ার মানে কি? অধিকারযোগ্য শেয়ার মানে হচ্ছে এই যে তুমি নতুন করে যখন শেয়ার বিক্রি করতে যাবা, এই শেয়ারটা নতুন কারো কাছে বিক্রি না করে ইতিমধ্যে যারা তোমার শেয়ার কিনে রাখছে তাদের মধ্যে বিলি করে দেওয়া। অর্থাৎ তাদের একটা অধিকার যে নতুন করে তুমি শেয়ার বিক্রি করলে এটা তারা কিনবে। যেমন ধরো তোমার দুই ভাই, তোমরা এখন তুমি তোমার কোন একটা সম্পদ বিক্রি করবা, এটা সবার আগে কাকে জানানো উচিত? তোমার ভাইকে জানানো উচিত, কারণ এটা তার অধিকার। তোমার ভাই যদি না রাখতে পারে তাহলে তুমি অন্য কারো কাছে এটাকে বিক্রি করতে পারবা। তাহলে অধিকারযোগ্য শেয়ার হচ্ছে এমন শেয়ার যেটা কোন শেয়ারের মাধ্যমে বন্টন করা হয়? কাদের মাধ্যমে বন্টন করা হয়? বর্তমান বা বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে। এই প্রশ্নটা অনেকবার আসছে। বিদ্যমান শেয়ার হোল্ডার, অধিকারযোগ্য শেয়ার কাদের মধ্যে বের করা হয়? বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে। পুরাতন বলা যাবে না, পুরাতন তো সে আগে কিনছে, এখন আমার শেয়ার তার কাছে নাও থাকতে পারে, সে আরেকজনের কাছে বেচে দিচ্ছে, সো পুরাতন বলা যাবে না, বলতে হবে বর্তমান ও বিদ্যমান। তাহলে শেয়ার বিক্রি করলে তার থেকে তো আমি টাকা পাবোই। অগ্রাধিকার শেয়ার হোল্ডার মানে তো বুঝতেছে যেটাকে হাইব্রিড শেয়ার বলা হয়, সো এটা বিক্রি করলে আমি টাকা পাবো, সাধারণ শেয়ার বিক্রি করলে আমি টাকা পাবো, ঠিক আছে। এই অগ্রাধিকার শেয়ারকে কি শেয়ার বলা হয়? হাইব্রিড শেয়ার বলা হয়। অগ্রাধিকার শেয়ারকে কি বলা হয়? হাইব্রিড শেয়ার বলা হয়। এবং এই শেয়ারের মালিকরা লভ্যাংশ পায় সবার আগে, সবার আগে লভ্যাংশ পায়। আর সবার পর লভ্যাংশ পায় কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় একটা নির্দিষ্ট হারে, সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় অনির্দিষ্ট হারে। ওদের কোনো লভ্যাংশের হারটা কি থাকে না, কোনো নির্দিষ্ট করা থাকে না। আর বোনাস শেয়ার হচ্ছে এমন এক শেয়ার, এই বোনাস শেয়ার এমন এক শেয়ার যেটাকে আমরা বলছি স্টক লভ্যাংশ। কি লভ্যাংশ? স্টক লভ্যাংশ। এই লভ্যাংশের ফলে আমার আসলে কি হবে না, অন্য যে এই যে তিনটা শেয়ার আমি বিক্রি করলে কি পাবো? টাকা পাবো, ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে। কিন্তু এই শেয়ার ইস্যু করলে টাকা পাওয়া যাবে না। কিভাবে খেয়াল করো, এই শেয়ার যখন তুমি ইস্যু করবা, এটা না, এটা শেয়ার কি সংখ্যা হবে? কি লভ্যাংশ দিছো, যেহেতু তোমার ব্যয়, লভ্যাংশ হিসাব ডেবিট। আর লভ্যাংশ দিয়ে দিছো শেয়ার, কিভাবে দিছো? শেয়ারের মাধ্যমে। তাহলে তোমার শেয়ার মালিকদের কাছে যদি আগে শেয়ার থাকতো 20টা, আর নতুন করে আরো 10টা দিচ্ছে, তাহলে শেয়ারের সংখ্যা বাড়বে কয়টা? 30টা। অর্থাৎ শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে শেয়ার মূলধন কি হবে? শেয়ার মূলধন হবে ক্রেডিট। শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট হবে। তাহলে এই যে লভ্যাংশটা শেয়ার মূলধন, এখানে কি ব্যাংক হিসাবের কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে লভ্যাংশ তোমার ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস। আর এদিক দিয়ে শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে, তাহলে মালিকানা সত্ত্ব প্লাস। ওই যে বলছিলাম, মালিকানা সত্ত্ব একবার বাড়বে আরেকবার কমবে, আলটিমেট ফলাফলের কোনো পরিবর্তন হবে না। এবং এর সাথে ব্যাংক হিসাবের কোনো কি নাই, সম্পর্ক নাই। সুতরাং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিও পাবে না,
হ্রাসও পাবে না। এই হচ্ছে বোনাস শেয়ার। কতগুলো কথা বললাম, গুরুত্বপূর্ণ, সব জায়গায় কাজে লাগবে, অ্যাকাউন্টিং হোক কিংবা ম্যানেজমেন্ট হোক, সব জায়গায় এই তথ্যগুলো কিন্তু তোমার প্রচুর কাজে আসবে। আমি বলছি যে আজকের ক্লাস শেষে দেখা যাবে এই চ্যাপ্টারের কোনো কিছু বাকি নাই, সব আমি পারি ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝতে পারছি? আলোচনা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? দ্রুত বলতে হবে, একটু রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স না হলে মজা লাগে না। সবাই সবাই একটু লাইভটা শেয়ার করবো। কমেন্টে কিন্তু আমরা আমাদের পরিচিত ভাই ব্রাদারদেরকে মেনশন করে দিতে পারি, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে, যারা গুচ্ছ পরীক্ষা দিছে কিন্তু চান্স পায় না, ইতিমধ্যে রেজাল্ট হয়ে গেছে, আর যারা হচ্ছে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে মেনশন করে দিতে পারো। তারপর হচ্ছে যারা এইচএসসি 26-27 ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে মেনশন করতে পারো। সবাই কিন্তু ক্লাসটা আসলে অনেক বুঝছে। ট্রেজারি শেয়ার এর বিষয়টা মিয়ার সিফাত আনসারি বলছে ট্রেজারি শেয়ার, এটা আমরা আলোচনা করে দিই একটু। ট্রেজারি শেয়ার, ওকে, আচ্ছা একটু খেয়াল করি। ট্রেজারি শেয়ার অথবা স্টক। ট্রেজারি শব্দটা শুনলে অনেকে মনে করে এটা মনে হয় কি, এটা মনে হয় সরকারের কোনো বিনিয়োগ। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আচ্ছা, ট্রেজারি শব্দ মনে হইলে, ট্রেজারি দেখলে মনে হয় এটা মনে হয় সরকারি বিনিয়োগ। না, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এই দুটো সরকারের অর্থায়নের উৎস। ট্রেজারি বিলের মাধ্যমে সরকার স্বল্প মেয়াদে অর্থায়ন করে, ট্রেজারি বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থায়ন করে। কিন্তু ট্রেজারি শেয়ার বা স্টক শব্দটা সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোম্পানি যখন তার শেয়ার একবার বিক্রি করছে, ধরো তোমার কাছে আমি শেয়ার বিক্রি করছি, ওই শেয়ারটাই যখন পুনরায় তোমার থেকে আমি আবার কিনে নিব, তোমাকে শেয়ারের মূল্য পরিশোধ করে শেয়ারটা যখন তোমার থেকে আমি ফেরত নিয়ে নিব, ওইটার নাম হচ্ছে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার। অর্থাৎ কোম্পানির বিক্রিকৃত শেয়ার যদি সে পুনরায় ক্রয় করে নেয়, ওইটাকে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক বলে। আর ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং এটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। এই তথ্যগুলো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আনসারে ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো কিন্তু, এই ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক, অনেকে কিন্তু এই ব্যাপারটা আমরা জানি না, গুরুত্বপূর্ণ। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলে? ইতিমধ্যে আলোচনা করা কমপ্লিট। এর আগের প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমরা এই প্রশ্ন তোমাকে পড়াই ফেলছি। তাহলে কি হবে? আমরা সবার কাছ থেকে উত্তর দেখতে চাই, বলো এটার উত্তর কি হবে? কোন ধরনের শেয়ার মুনাফার যে অংশ শেয়ার বাণিজ্যের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলে? এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। দেখি কে সবার আগে উত্তর করতে পারে, কে সবার আগে উত্তর করতে পারে, এটা দেখা যাক। আমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন চলবে ইনশাল্লাহ, প্রতিদিন চলবে, প্রতিদিন চলবে যদি তোমাদের রেসপন্স ভালো হয়। আজকের ক্লাসটা কম পক্ষে 50টা শেয়ার হোক। যারা স্টিল লাইভটা শেয়ার করে নেয় সবাই লাইভটা শেয়ার করে দিই। যারা এখনো লাইভটা শেয়ার করে নেয় প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিই। কমেন্টে পরিচিত জনদেরকে মেনশন করতে হবে। আমরা এইচএসসি 26-এর জন্য কিন্তু একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসতেছি ইনশাল্লাহ। ওখানে আমরা পুরো লেকচার প্ল্যানটা সাজাই দিব। এই সপ্তাহে তোমরা তোমাদের এই লেকচার প্ল্যানটা পেয়ে যাবা। ওকে, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? ওকে, কারো কমেন্ট কি আমার কাছে আসে না, নাকি তোমরা কমেন্ট করো না, কোনটা? আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা কারা কারা দিবেন এখানে এমন কে কে আছেন একটু কমেন্ট করেন। 19তম শিক্ষক নিবন্ধন চাকরি পাওয়ার এক বিশাল সুযোগ। কারণ হচ্ছে শুধু এমসিকিউ দিয়ে চাকরি, এমন সুযোগ হেলায় ফেলায় নষ্ট করা যাবে না, এমন সুযোগ হেলায় নষ্ট করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ক, লভ্যাংশ, রাইট। মুনাফার যে অংশ শেয়ার মধ্যে ভাগ করে দেওয়া হয় সেটার নাম হচ্ছে কি? লভ্যাংশ। আর শেয়ার অধিকার বা শেয়ার প্রিমিয়াম মানে হচ্ছে কি? যদি আমি শেয়ারের যে ফেস ভ্যালু আছে তার চেয়ে বেশি দামে শেয়ার বিক্রি করি, এটাকে বলা হচ্ছে প্রিমিয়াম। শেয়ার অধিকার বা শেয়ার প্রিমিয়াম বলা হয়। ওকে, একটু রেসপন্স করবো আমরা, ঠিক আছে? এইটা একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। আইপিও বিষয়টা কি, এটার পূর্ণরূপটা কি, আগে একটু দেখি আমরা কে কে পারি। আইপিওর পূর্ণরূপ কি? দ্রুত সবাই উত্তর করার চেষ্টা করব। আইপিওর পূর্ণরূপ কি হবে? আইপিওর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পোস্ট অফারিং, ইনিশিয়াল প্রাইভেট অফারিং, ইন্টারনাল পাবলিক অফারিং। কোনটা হবে সঠিক উত্তর?
এটা সঠিক উত্তর কি হবে? এই প্রশ্ন এখানে কয়বার আসছে? এটা অন্য যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, শুধু শিক্ষক নিবন্ধন না, এছাড়াও আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা দেই যেখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং থেকে প্রশ্ন আসে, সেই সব চাকরি পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমার এই পেজে অনেক চাকরি পরীক্ষার্থীরা ফলো করে, সুতরাং তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর যারা এইচএসসি লেভেলে আসো, এডমিশনে দেখো এটা কাজে লাগবে, বিভিন্ন চাকরি পরীক্ষা যখন তুমি দিবা তখনও কিন্তু এগুলা কাজে লাগে। ঠিক আছে? সো আমরা আশা করছি আমরা সবাই মনোযোগ সহকারে এই জিনিসগুলো শিখবো, যাতে করে আমাদের ভবিষ্যতেও এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। আমি আসলে তোমরা প্রশ্ন দেখা মাত্র নিজেরা একটু উত্তর করার চেষ্টা করবা, তোমরা রেসপন্স না করলে কিন্তু ক্লাস জমবে না। তাহলে এখানে মনে রাখতো আইতে হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল বানানটা ইম্পর্টেন্ট, INITIAL ইনিশিয়াল। পিতে হচ্ছে পাবলিক, পিতে হচ্ছে পাবলিক, আর ওতে হচ্ছে অফারিং, ওতে হচ্ছে অফারিং, অফারিং, ওতে হচ্ছে কি অফারিং, ইনিশিয়াল, পাবলিক, অফারিং। এটাকে বলা হয় প্রাথমিক, প্রাথমিক গণপ্রস্তাব। কি প্রস্তাব? প্রাথমিক গণপ্রস্তাব। অর্থাৎ যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বিক্রি করে, কিবার প্রথমবার শেয়ার বিক্রি করে, অথবা নতুন কোনো কোম্পানি যখন শেয়ার বিক্রি করতে আসে, তারা প্রথমে যে মার্কেটে বা যে পদ্ধতিতে শেয়ার বিক্রি করে সেটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ বাজারে সবাইকে শেয়ার কেনার জন্য কি করা হয়? আহ্বান করা হয়, গণপ্রস্তাব দেওয়া হয় যে আপনারা আসেন আমার শেয়ারটা ক্রয় করেন। তাহলে এখানে কারা প্রথমে কারা শেয়ার বিক্রি করে? একবারে নতুন যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ প্রথমবার শেয়ার বিক্রি করতে আছে, তারা এইখানে সবাইকে গণপ্রস্তাব দেয় শেয়ারটা ক্রয় করার জন্য, শেয়ারটা কেনার জন্য সবাইকে গণহারে প্রস্তাব করা হয়। তাহলে এটা আইপি, ইনিশিয়াল পাবলিক অফারিং। এই যে পাবলিক অফারিং, পাবলিক প্লেস বলে না, সবার জন্য, সুতরাং পাবলিক অফারিং মানে সবাইকে শেয়ার করার জন্য কি করা হয়? আহ্বান করা হয়ে থাকে। কোন ধরনের কোম্পানি? আর হচ্ছে কারা? একবারে প্রথম বা শেয়ার বিক্রি করে, কিংবা নতুন লিস্টেড কোম্পানি যারা, তারা সাধারণত আইপিও তে শেয়ার বিক্রি করে। আর হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট, পুরো বাজারকে কিছু নির্দিষ্ট ভাগে ভাগ করে তাদেরকে শেয়ার করে মানে আহ্বান করা, ওটাকে প্রাইভেট প্লেসমেন্ট বলা হয় থাকে। আচ্ছা, রাইট শেয়ার অলরেডি আলোচনা করা শেষ। রাইট শেয়ার মানে কোন শেয়ার মনে আছে? দেখো এইটা কয়বার আসছে? 4বার আসছে এই প্রশ্নটা। রাইট শেয়ার মানে হচ্ছে অধিকারযোগ্য শেয়ার। এটা তোমাদের কাছ থেকে শুনতে চাই, অলরেডি আলোচনা করা হয়েছে। রাইট শেয়ার মানে হচ্ছে অধিকারযোগ্য শেয়ার। এই অধিকারযোগ্য শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? কোম্পানির পরিচালকদের মধ্যে, কোম্পানির নতুন শেয়ার হোল্ডারদের মধ্যে, কোম্পানির পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে, কোম্পানির পাওনাদারের মধ্যে। এখানে আমি বলছিলাম যে আমরা নর্মালি অপশনে দেখব বর্তমান বা বিদ্যমান শেয়ার হোল্ডার আছে কিনা। আমার বিষয়টা হচ্ছে বর্তমান বিদ্যমান শেয়ার হোল্ডার, অর্থাৎ যাদের কাছে আমার শেয়ার আছে। যদি পুরাতন শব্দটা আমরা এখানে ব্যবহার করি, আর মানে কি বুঝাচ্ছে? পুরাতন মানে সে তো আমার শেয়ার তার কাছে নাও থাকতে পারে, তারপরেও বর্তমানও অপশনে নাই, বিদ্যমানও অপশনে নাই, তখন কিন্তু আমাকে বাধ্য হয়ে কি করতে হবে? পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে এটাকেই আমাকে সঠিক উত্তর হিসাবে বেছে নিতে হবে। তাহলে সেদিক থেকে উত্তর কি হবে? কোম্পানির পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে। ঠিক আছে? রাইট শেয়ার মানে অধিকারযোগ্য শেয়ার। রাইট শেয়ার মানে কি? অধিকারযোগ্য শেয়ার। রাইট শেয়ার মানে অধিকারযোগ্য শেয়ার। এই পর্যন্ত কি ক্লিয়ার? কারো কি কোনো প্রশ্ন নিয়ে কি কোনো কনফিউশন আছে? থাকলে দ্রুত কমেন্টে বলে ফেলতে হবে যে এই প্রশ্নটা বুঝতেছি না, আর একটু আলোচনা করেন। আপনারা তো কোনো রেসপন্স করেন, এত ভদ্র কেন সবাই? ক্লিয়ার সবাই? আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার, কোনো প্রশ্ন থাকার কথা না। 10 নম্বর, আমাদের প্রচুর প্রশ্ন আছে, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি আজকে। কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত? শেয়ার অবহার গুরুত্বপূর্ণ। শেয়ার অবহার, এই যে এটা ইম্পর্টেন্ট, শেয়ার অবহার। এই শেয়ার অবহার হচ্ছে কি? এই প্রশ্নটা অনেক বেশি আসে পরীক্ষায়। শেয়ার অবহার খেয়াল করেন, শেয়ার অবহার হচ্ছে একটি অলিক সম্পদ। কি সম্পদ? অলিক অথবা কাল্পনিক অথবা ভুয়া, ভুয়া সম্পদ। ঠিক আছে? এইটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। হ্যাঁ, শেয়ার অবহারকে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ বলা হয়। শেয়ার অবহারকে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? শেয়ার অবহারকে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ বলা থাকে। এই প্রশ্নটা কতবার আসছে? ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, মানে অসংখ্যবার, কমপক্ষে 10 থেকে 15 বার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে এবং আসবে। তাহলে শেয়ার অবহার হচ্ছে একটা অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ, এবং শেয়ার অবহারের সর্বোচ্চ হার হচ্ছে 10%। এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।
শেয়ার অধিহারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হার নেই। শেয়ার ওভারের সর্বোচ্চ হার কত পার্সেন্ট? 10%। এটা 1000% কমন পরীক্ষা আসবে ইনশাল্লাহ। 1000% কমন। কত পার্সেন্ট কমন? 1000% কমন। এটা হচ্ছে 1000% কমন। ঠিক আছে, সবার মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসবেও ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা ক্লাসটা দেখতেছি অবশ্যই আমাদের লাইভে একটা রিঅ্যাক্ট দিব, এটা যেন ভুল না হয়। লাইভটাতে রিঅ্যাক্ট দেই, আমার যদি ক্লাস ভালো না লাগে এমনি রিঅ্যাক্ট দেন, দরকার পড়ে তারপর একটা রিঅ্যাক্ট দেন। ঠিক আছে, এগুলা ক্লাসের রিচ বাড়ায়। আপনারা একটু হেল্প করেন, আপনারা হেল্প করলে ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো করতে যা যা করা তার অ্যাকাউন্টিং আবার কিন্তু করবে। আমরা প্রতিদিন 8টা-10টা এমসিকিউ পোস্ট করতেছি যেগুলো বারবার পরীক্ষা আসে। প্রতিদিন কমপক্ষে 2টা করে পরীক্ষা নিচ্ছি, বিভিন্ন প্রয়োজনীয় নোট শেয়ার করতেছি, আমরা হচ্ছে প্রতিদিন ক্লাস নিচ্ছি। এর থেকে বেশি আর আপনাদের জন্য কি করতে পারি? এখন পারবো পরীক্ষাটা দিয়ে দিলে যে হ্যাঁ ভাই তোর পরীক্ষাটা আমি দিয়ে দেবো, তোর পড়ালেখা করার দরকার নেই, এটা শেষ বাকি আছে আর কি আর করার। ওকে ডান। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি কমন, এটা কিন্তু আসবেই ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দুটা প্রশ্ন, শেয়ার ওভারের সর্বোচ্চ হার কত আর শেয়ার ওভার কোন ধরনের সম্পদ, এটা হচ্ছে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ, এটা আমাদেরকে মনে রাখতেই হবে, কোনো বিকল্প নাই। আচ্ছা, শেয়ার ওভার কোন ধরনের সম্পদ? এই তো প্রশ্ন তো চলে আসছে অলরেডি। দেখো তো এবার কয়বার আসছে? দিনাজপুর 2023 সাল, যশোরপুর 2022 সাল, যশোরপুর 2021, বরিশাল 2016। তাহলে এই প্রশ্নটা কি? এটা তো আসবে। আরে ভাই কি বলে, এটা 2000% কমন, 2000% কমন ইনশাআল্লাহ। তাহলে এটার উত্তর কি হবে? স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, চলতি সম্পদ, সমাপনী সম্পদ। তাহলে এটা তো অলরেডি তোমাদেরকে পড়ে ফেলছে। উত্তর কি হবে বলো? তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাই, কি হবে এটা সঠিক উত্তর? কি হবে? সবাই অ্যান্সার করি, কি হবে এটা সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তর? কি হবে? যারা স্টিল লাইভটা শেয়ার করি না, আমরা কিন্তু প্রত্যেকে আমাদের প্রোফাইলে কিংবা আমরা বিভিন্ন গ্রুপে থাকি, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারি। আমরা আমাদের কলেজের বিভিন্ন গ্রুপে আছে, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। আমরা আরো অনেক নতুন স্টুডেন্টকে কিন্তু আমরা আমাদের ক্লাসে পাবো। তোমরা রেসপন্স করলে তোমাদের নামগুলো কিন্তু আমার মাইন্ডে চলে আসে, যে কারা কারা রেগুলার ক্লাস করে, তাদের নামগুলো কিন্তু মনে থাকে। আচ্ছা, 12র খ অনেক উত্তর করতেছো, 12র খ ভেরি গুড। যারা ক্লাস করতেছো নিশ্চয়ই তাদের এটা পারা উচিত, না পারার কোনো সুযোগ নাই। তাহলে আনসার হবে কি সম্পদ? অলিক সম্পদ। অলিক সম্পদ, উত্তর কি হবে? অলিক সম্পদ হবে উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13। সবাই প্রথমে কোশ্চেন দেখা মাত্র উত্তর করে ফেলবা। ঠিক আছে, কোশ্চেন দেখার মাত্র উত্তর করে ফেলবা। এই যে আমরা অলিক সম্পদ নিয়ে কথা বললাম, এই অলিক সম্পদগুলো আমরা একটু চিনে নিই। ঠিক আছে, অলিক সম্পদগুলো কি কি আছে? এই অলিক সম্পদের মধ্যে আছে, খেয়াল করো, এই অলিক সম্পদের মধ্যে বললাম হচ্ছে শেয়ার অবহার। প্রথমে কি বললাম? শেয়ার অবহার। ঠিক আছে, তারপরে আমরা মনে রাখবো হচ্ছে প্রাথমিক খরচ। কি মনে রাখবো? প্রাথমিক খরচ। ঠিক আছে, তারপরে বলবো হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন? বিলম্বিত বিজ্ঞাপন। এন্ড ফাইনালি শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। কি সংক্রান্ত খরচ? শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। অর্থাৎ শেয়ার বিক্রি করতে গেলে যে খরচ হচ্ছে, সেই খরচটাই হচ্ছে অলিক সম্পদ বা ভুয়া বা কাল্পনিক সম্পদ। যেমন শেয়ার দালালের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার দায় গ্রাহকের কমিশন, শেয়ার দালালের দোস্তুরি, এগুলো শেয়ার বিক্রি করতে গিয়ে লাগে। তাহলে একইভাবে শেয়ার দায় গ্রাহকের কমিশন, তাহলে এটা তো শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। তাহলে এটাও এক ধরনের সম্পদ, কিন্তু কোন ধরনের সম্পদ? অলিক সম্পদ। কোন ধরনের সম্পদ? অলিক সম্পদ। কোন ধরনের সম্পদ? অলিক সম্পদ। দেখো বেসিক জিনিস, আমরা একটা প্রশ্ন শিখতে গিয়ে কিন্তু এই ব্যাপারগুলো শিখে যাবো ইনশাল্লাহ। এখন দেখবো যে অলিক সম্পদ আসলে কিন্তু আমি পেরে যাবো, কারণ আমি অলরেডি অলিক সম্পদের সাথে পরিচয় আমার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ডিএসই এর পূর্ণরূপ কি? আমাদের দেশে শেয়ার বাজার কয়টা? বাংলাদেশে শেয়ার বাজার কয়টি? হ্যাঁ, বাংলাদেশে শেয়ার বাজার কয়টি যদি পরীক্ষা আসে, তাহলে আমাদের দেশে শেয়ার বাজার হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডিএসই আর একটা হচ্ছে সিএসই। এটা হচ্ছে ডি মানে হচ্ছে ঢাকা, এস হচ্ছে স্টক, ইতে হচ্ছে এক্সচেঞ্জ। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। এই চিটাগং স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালে এবং কার্যক্রমও শুরু করে 1995 সালে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1954 সালে, কার্যক্রম শুরু করে 1956 সালে, মুক্তিযুদ্ধের পর পুনরায় আবার কাজ শুরু করে 1976 সালে। তাহলে এই 3টা সাল আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এইগুলা কিন্তু কোন ধরনের শেয়ার বাজার? মাধ্যমিক শেয়ার বাজার। শেয়ার বাজার কিন্তু আবার দুইটা, প্রাথমিক শেয়ার বাজার, মাধ্যমিক শেয়ার বাজার। প্রাথমিক শেয়ার বাজার একবারে নতুন করে যে কোম্পানিগুলো আছে তার আগে শেয়ার বিক্রি করে হয়েছে, আইপিও বা প্রাইভেট প্লেসমেন্ট। আর মাধ্যমিক বাজার হচ্ছে যে বাজারে ওই শেয়ার বিক্রি হবে যে শেয়ারটা ইতিমধ্যে প্রাথমিক বাজারে বিক্রি হয়ে গেছে।
প্রাথমিক বাজারে যে শেয়ার সেল হয়েছে এই শেয়ারটা এখন মাধ্যমিক বাজারে বিক্রি হবে। এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশের শেয়ার বাজার সংখ্যা হচ্ছে দুইটা, এটা মাধ্যমিক শেয়ার বাজার, অর্গানাইজ স্টক এক্সচেঞ্জ বলা হয়। প্রাথমিকভাবে শেয়ার যেখানে বিক্রি করা হয় এটা হচ্ছে প্রাথমিক বাজার। এটা হলো কি আইপিও আর হচ্ছে কি প্রাইভেট প্লেসমেন্ট, প্রাথমিক গণপ্রস্তাব আর আচ্ছা ব্যক্তিগত প্রস্তাব। আর শেয়ার বাজার মাধ্যমিক বাজার বলতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জকে বুঝবো। এখানে ওই সকল শেয়ারগুলো বিক্রি করা হবে যেগুলো ইতিমধ্যে প্রাথমিক বাজারে বিক্রি করা হয়ে গেছে। প্রাথমিক বাজারে যে কোম্পানি শেয়ার বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে, এখন তাহলে শেয়ারগুলো কার কাছে আছে? বিনিয়োগকারীর কাছে। এখন এই বিনিয়োগকারী আবার আরেকজন বিনিয়োগকারীর কাছে বিক্রি করবে, কিন্তু কোন বাজারে এসে? মাধ্যমিক বাজারে এসে। তাহলে শেয়ার বাজার দুই ধরনের পাইলে, প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজার হচ্ছে কোম্পানি সরাসরি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে এবং সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এরপরে এই বিনিয়োগকারী যে শেয়ারটা অলরেডি কিনছে সেটা আবার মাধ্যমিক বাজার বিক্রি করে, বা কার কাছে বিক্রি করবে? অন্য আরেকজন বিনিয়োগকারীর কাছে। তাহলে আমরা বলতে পারি কোম্পানি টু বিনিয়োগকারী শেয়ার বিক্রি হয় কোন বাজারে? প্রাথমিক বাজারে। আর বিনিয়োগকারী টু বিনিয়োগকারী শেয়ার ক্রয় বিক্রয় হয় কোন বাজারে? মাধ্যমিক বাজারে। সে মাধ্যমিক বাজার হচ্ছে কয়টা? দুইটা, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। চিটাগং স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হচ্ছে 1995 সালে, আর ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হচ্ছে 1954 সালে। কাজ শুরু করছে 56 সালে, মুক্তিযুদ্ধের সময় বন্ধ ছিল, পরবর্তীতে আবার কাজ শুরু করছে 1976 সালে। অনেকগুলো তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা, আর প্রাথমিক বাজারে কি করা হয়? ইন্ডেক্স ব্যবহার করা হয় না, কিন্তু ইন্ডেক্স কোথায় ব্যবহৃত হয়? মাধ্যমিক বাজারে ইন্ডেক্স ব্যবহৃত হয়, ঠিক আছে? ওকে, অনেক আলোচনা, অনেক সুন্দর সুন্দর আলোচনা কিন্তু আমাদের এখানে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। কি বলছে প্রশ্নটা একটু খেয়াল করি। বলা হয়েছে স্টার কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা। এটা ইম্পর্টেন্ট। কয় লাখ টাকা? 2 লাখ টাকা, নট 2 লাখ শেয়ার। এটা কিন্তু 2 লাখ শেয়ার না, 2 লাখ টাকা টোটাল তার অনুমোদিত মূলধন। মানে এটা বলছে অথরাইজড ক্যাপিটাল, তার সর্বোচ্চ মূলধনের পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা। তার সর্বোচ্চ মূলধনের পরিমাণ কত? 2 লাখ টাকা। বলছে 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, তার এমন 20,000 শেয়ার আছে, এই 20,000 শেয়ার মিলে তার কত? 2 লাখ টাকা হচ্ছে তার টোটাল ক্যাপিটাল। তাহলে এটাই হচ্ছে তার অথরাইজড ক্যাপিটাল, হচ্ছে সর্বোচ্চ পরিমাণে মূলধন সে সংগ্রহ করতে পারবে কত? 2 লাখ টাকা। আচ্ছা, তারপরে ইস্যুকৃত মূলধন, অর্থাৎ তার যে এই যে 20,000 শেয়ার আছে, এই 20,000 শেয়ার থেকে সে বলছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের 90%। অর্থাৎ ইস্যুকৃত মূলধন ছিল আমার কয় লাখ? 2 লাখ, সরি অনুমোদিত। এই অনুমোদিত মূলধন থেকে আমি ইস্যু করব কত? বলছে ইস্যুকৃত মূলধনের হচ্ছে অনুমোদিত মূলধনের 90%, অর্থাৎ 2 লাখ টাকার কত পার্সেন্ট? 90% আমি হচ্ছে ইস্যুকৃত মূলধন করবো, অর্থাৎ কত? 1,80,000 টাকায় হইলে 1,80,000। কিন্তু যদি শেয়ারে বলতো তাহলে আমার শেয়ার ছিল, অনুমোদিত শেয়ারের সংখ্যা ছিল 20,000, 20,000-এর কত পার্সেন্ট? 90%। তাহলে আমার শেয়ারের সংখ্যা হইতো 18,000। কত হাজার? 18,000। তাহলে খেয়াল করে বলছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের 90%। তাহলে টাকায় বের করলে অনুমোদিত মূলধন যেটা আছে তার 90%, আর যদি শেয়ারে বের করি অনুমোদিত যে শেয়ারের সংখ্যা আছে তার 90%। সোজা কথা। এবার বিলেখিত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের 70%। তাহলে এবার আসছে বিলেখিত মূলধন, বিলিকৃত মূলধন। তাহলে যদি টাকায় বের করি, তাহলে টাকায় বের করলে হচ্ছে ইস্যুকৃত মূলধন বেশি কত? 1,80,000। তাহলে এই 1,80,000 কত পার্সেন্ট? 70%। আর যদি শেয়ারে বের করি তাহলে এখানে যে 18,000 টাকা আছে, এই 18,000 টাকার কত পার্সেন্ট? 70%। কথা কি ক্লিয়ার? একদম ইজি, এবং এটা কিন্তু ম্যাথের কনসেপ্ট। এটা কিন্তু তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সমাধান করবে না সেখানেও কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা 3টা জিনিস বের করে শিখলাম: অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, আর একটা কি? বিলুকিত মূলধন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখান থেকে মনে রাখবো, যখনই আমরা এরকম মূলধন নির্ণয় করব, মূলধন বের করব, তখন আমরা সবসময় শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করব। এখানেও আমরা নর্মালি যখন এই যে ধরো 18,000 ইন্টু 10 দিয়ে গুণ করলে কিন্তু 1,80,000 পাওয়া যেত। তাহলে কত দ্বারা গুণ করা লাগতো? 10। এখানে দেখো 20,000 গুণ করছি 10 দ্বারা, এখানে আবার 18,000-কে গুণ করতে হবে 10 দ্বারা, বা যেটা বের হবে সেটাকে 10 দ্বারা গুণ করলে মূলধন পাওয়া যাবে। মানে সোজা কথা, যখনই তুমি মূলধন নির্ণয় করবা তখন সবসময় শেয়ারের সংখ্যার সাথে শেয়ারের ফেস ভ্যালু গুণ করতে হবে। আমি অধিহারে বিক্রি করলাম না অবহারে বিক্রি করলাম এটা গণনা করা যাবে না, আমাকে সবসময় ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে কত হয়? উত্তর কত হবে? 1,80,000 টাকার 70% কত? 1,80,000 টাকা 70% কত হবে? দ্রুত কত? উত্তর কত হবে? এটা সিম্পল দেখে বোঝা যাচ্ছে, 7,58 একটা 6 যেহেতু আছে, তাহলে 1,26,000 টাকা উত্তর হওয়ার কথা। সঠিক উত্তর কি হবে? বি নাকি 1,40,000 হয়? কোনটা হয়?
1,26,000, রাইট। ডান। তাহলে এই প্রশ্নটা কিন্তু একটা কনসেপ্ট, এটা দিয়ে কিন্তু তুমি আরো বিভিন্ন প্রশ্ন সমাধান করতে পারবে। আচ্ছা, তারপর এটা আরেকটা প্রশ্ন যশোরপুর 2021 সালে আসছে। গ্রিন কোম্পানি অনুমোদিত মূলধনের প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, ইস্যুত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের 80%। তাহলে সিম্পল জিনিস, তাহলে অনুমোদিত মূলধন কত? অনুমোদিত মূলধনের পরিমাণ কিন্তু এবার দেওয়া নাই, তাহলে আমরা বের করে ফেলতে পারি। কিন্তু অনুমোদিত মূলধনের শেয়ারের সংখ্যা হচ্ছে কত? 50,000 ইন্টু কত? 10, তাহলে আনসার হচ্ছে 5 লাখ। তাহলে অনুমোদিত মূলধনের পরিমাণ কয় লাখ? 5 লাখ। তা বলছে ইস্যুকৃত মূলধন আসলে কত? ইস্যুকৃত, তাহলে ইস্যুকৃত মূলধন বের করবা। তাহলে বলছে অনুমোদিত মূলধনের 80%, তাহলে অনুমোদিত মূলধন কত? 50,000 ইন্টু কত পার্সেন্ট? 80%, তাহলে কত? 5,40, কত? 4 লাখ। ঠিক আছে, তারপরে বলছে কি বিলিখিত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের 90%, তাহলে বিলিখিত মূলধন লেখো, বিলিকৃত। তাহলে বিলিখিত মূলধন এই যে 4 লাখ, এই 4 লাখের কত পার্সেন্ট? এই 4 লাখের হচ্ছে 90%, তাই তো? 4 নং 36, 3,60,000 টাকা হয়ে গেল। তাহলে উত্তর 3,60,000। ঠিক আছে, একবার কনসেপ্ট শিখছি, এখন সব অঙ্গে আমাদের এটা কাজে লাগবে। ইস্যুকৃত মূলধনও চাইতে পারতো, ইস্যুকৃত শেয়ারের সংখ্যাও চাইতে পারতো। তাহলে শেয়ারের সংখ্যা চাইলে কি করতাম? ওই 50,000-এর কত পার্সেন্ট বের করতাম? 50,000-এর বের করতাম 80, তাহলে 50,000 80 মানে 40,000। তারপরে বিলিখিত এই 40,000-এর কত? এই 40,000-এর 90% কত? 4 নং 36,000। যদি শেয়ারের সংখ্যা চাইতো তাহলে 36,000, আর যদি কি চাইতো, আর যদি হচ্ছে মূলধনের পরিমাণ চাই তাহলে 3,60,000। কিভাবে 3,60,000 আসছে? ওই যে দেখো, এটার সাথে যদি 10 গুণ করো, শেয়ারের ফেস ভ্যালু, প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা বলা আছে, তাহলে 36,000 ইন্টু 10 3,60,000, আবার 40,000 ইন্টু 10 তাহলে হবে কত? 4 লাখ। ঠিক আছে, যেমন ওই 50,000-কে 10 দ্বারা গুণ করে 5 লাখ বের করছি। তাহলে মূলধন বের করতে গেলে মূল বিষয় হচ্ছে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। শেয়ারের সংখ্যাকে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ। ঠিক আছে, শেয়ারের সংখ্যাকে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ। ক্লিয়ার কিনা? 16 নম্বর প্রশ্ন পর্যন্ত সবাই ক্লিয়ার? 16 নম্বর প্রশ্ন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হইলে দ্রুত আমরা ক্লিয়ার লিখে একটা কমেন্ট করি সবাই। 16 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে সবাই ক্লিয়ার লিখে একটা কমেন্ট করি, দ্রুত দ্রুত দ্রুত। অলরেডি 10টা বেজে গেছে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করব কিনা? আমরা চাচ্ছি যে একেবারে এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করি। এটার উপর আমরা পরবর্তীতে আমরা সিকিউ ক্লাস করব, নট এমসিকিউ। আজকে এমসিকিউ যা শিখবো ইনশাল্লাহ, এতে করে আমাদের সকল ধরনের এমসিকিউ আমরা পারবো। শুধু অ্যাকাউন্টিং এই না, দেখা যাবে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু এমসিকিউ সলভ করতে পারতেছি। স্যার ওকে, থ্যাংক ইউ। কে বললো এটা? জুনায়েদ হুসাইন মাহি। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, আশা করছি এই প্রশ্ন ক্লিয়ার, কার কোনো সমস্যা থাকার কথা না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, শেয়ার হোল্ডারদের দায়। শেয়ার হোল্ডারদের দায় কিরকম বা কিভাবে কি হয় বলা হয়েছে এখানে। শেয়ার হোল্ডারদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অসীম না। মনে রাখতে হবে শেয়ার হোল্ডারদের যৌথ মূলধনী কোম্পানি, অংশীদারি আর হচ্ছে এক মালিকানা ব্যবসা, খেয়াল করতে হবে। অংশীদারি আর হচ্ছে এক মালিকানা, অংশীদারি হচ্ছে এক মালিকানা, অংশীদারি আর এক মালিকানা, এই দুইটা ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার মানে মালিকদের দায় হচ্ছে অসীম। এই দুইটা প্রতিষ্ঠানের মালিকদের দায় হচ্ছে কি? অসীম। আর যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ কোম্পানির মালিকদের দায় হচ্ছে সীমাবদ্ধ, অর্থাৎ একজন শেয়ার মালিক একটা প্রতিষ্ঠানে যে পরিমাণে শেয়ার কিনছে, যে পরিমাণে মূলধন বিনিয়োগ করছে, তার দায় শুধু ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এর বেশি দায় সে বহন করবে না। তাহলে অসীম বলা যাবে না। এটা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, আর হচ্ছে মূলধনের দ্বারা মূলধন দ্বারা সীমাবদ্ধ। একই কথা, মূলধন দ্বারা মানে শেয়ারের দ্বারা সীমাবদ্ধ মানে যে পরিমাণে শেয়ার কিনছে তার মানে মূলধন, তাহলে শেয়ার যে কথা মূলধন একই কথা। তাহলে উত্তর হবে 1 আর 3, অ্যান্সার হচ্ছে 1 আর 3 হচ্ছে কি হবে? খ হবে। ঠিক আছে, ওকে। একটি যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন 100%। কোম্পানির যদি বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে আমরা এগুলো পেয়ে যাব। কোম্পানি, একটি যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, অর্থাৎ
এক মালিকানা অংশীদারি ব্যবসার মধ্যে করে হুটার তাদের কোনো মানে বিলুপ সাধন হয় না। নিবন্ধন তো অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক, তাই না কোম্পানির ক্ষেত্রে, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন কি ঐচ্ছিক, নিবন্ধন করলেও পারা যায় না করলেও পারা যায়। আর সীমাহীন দায় বিশিষ্ট নিচের কোনটি সঠিক? সীমাহীন দায় বিশিষ্ট এটা বলা যাবে না, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এবং নিবন্ধিত। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2, উত্তর হচ্ছে কি 1 আর 2। আমরা 18 নম্বর এমসিকিউতে চলে আসছি। নেক্সট ওয়ান বলছে কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে, কোম্পানির স্মারকলিপির ধারা কয়টা, কে বলতে পারবা? কোম্পানির স্মারকলিপির ধারা কয়টা? আমরা কিন্তু প্রতিদিন চেষ্টা করি তোমাদের যে টপিক গুলোতে নর্মালি তোমরা ভুল করো সেই টপিক গুলোর উপর ছোটখাটো একটা করে ভিডিও পোস্ট করার, ওই ভিডিও গুলো দেখলেও তোমাদের অনেক কনসেপ্ট কিন্তু আসলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলো তো স্মারকলিপির ধারা কয়টা, কে বলতে পারবা? স্মারকলিপির ধারা কয়টা? স্মারকলিপির ধারা কয়টা, কে বলতে পারবো? আমরা আজকে ক্লাসে হতাশাজনক উপস্থিতি, আমরা প্রতিদিনই ক্লাস নিতে চাই, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিতির সংখ্যা বেশি থাকলে ক্লাস করাতে পড়াতে দুইটাই ভালো লাগে। কি হবে সঠিক উত্তর, কি হবে? সাব্বির বলছে এ হবে 1 2। সত্য নাকি সত্য কি আবার? গৌরব 6, 6টি দ্বারা রাইট। বাকিরা প্রত্যেকে আনসার করার চেষ্টা করি, প্রত্যেকে। সজল আপনিও চেষ্টা করেন। নিবন্ধন যারা দিবেন তারা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসটি করেন। স্মারকলিপির ধারা হচ্ছে 6টা। স্মারকলিপির ধারা কয়টা? 6টা। নাম দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, দায় দ্বারা, মূলধন দ্বারা, সম্মতি দ্বারা। কি কি বললাম? নাম দ্বারা 1 নাম্বার, 2 নাম্বার অবস্থান ও ঠিকানা দ্বারা, 2 দ্বারা, 3 নাম্বার উদ্দেশ্য দ্বারা, 4 নাম্বার দায়, 5 নাম্বার মূলধন, 6 নাম্বার সম্মতি। এবং এই 6টা দ্বারার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দ্বারা হচ্ছে উদ্দেশ্য দ্বারা। ওখানে কোম্পানি আসলে ভবিষ্যতে কি কি কাজ করবে সেগুলো উল্লেখ করা থাকে। এই ধারার বাইরে গিয়ে সে কোনো কাজ করতে পারে না, যদি করে তাহলে এটাকে বলা হয় কোম্পানির ক্ষমতা বহির্ভূত কাজ। এটাও কিন্তু এডমিশন টেস্টে বিভিন্ন সময় পরীক্ষায় আসে, ঠিক আছে? যে কোম্পানির স্মারকলিপির উদ্দেশ্য ধারার বাইরে কোনো কাজ করলে সেটাকে বলা হয় কি? ক্ষমতা বহির্ভূত কাজ। সেটাকে কি বলা হয়? ক্ষমতা বহির্ভূত কাজ বলা হয়ে থাকে। ফাইন। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? এটা উত্তর কি? কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে মূলধনের পরিমাণ, ঠিক আছে? তারপরে হচ্ছে পরিচালকের সংখ্যা, এই পরিচালক সংখ্যা নিয়ে তো এখানে কিছু বলা নাই। শেয়ারের সংখ্যা, ওই যে মূলধন, মূলধন মানে তো শেয়ারের সংখ্যা, ঠিক আছে? স্টকের বৈশিষ্ট্য কি? আংশিক মূল্য থাকে না, এই যে শেয়ারের পূর্ণ মূল্য আদা হলে তাকে স্টক বলে, এটা একটু খেয়াল রাখতে হবে। শেয়ারের পূর্ণ মূল্য আদায় হলে তাকে কি বলে? হলে তাকে স্টক বলে, ঠিক আছে? তাহলে কি থাকে না? আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নম্বর থাকে না, অবাধে হস্তান্তরযোগ্য নয়। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? রাজশাহী সরকারি মহিলা কলেজ। কি হবে? প্রথমটা তো হবেই না, প্রথমটা যদি না হয় তাহলে বাকি দুইটাই উত্তর, সিম্পল জিনিস, প্রথমটা তো হবেই না। আচ্ছা, বলছে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বিলি করা হয়, ইম্পর্টেন্ট। বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় কি? অবশ্যই রাইট শেয়ার, আর হচ্ছে বোনাস শেয়ার। রাইট শেয়ার আর বোনাস শেয়ার। সাধারণ শেয়ার আমি নতুন করে বিক্রি করবো, আর এই দুইটা শেয়ারের বিস্তারিত আলোচনা হয়েছে, সুতরাং না পারার কিছুই না। রাইট শেয়ার তো বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবো। বোনাস শেয়ার হচ্ছে যারা অলরেডি, যাদের টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করছি, মুনাফা হয়েছে, তো আমি তো যাদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করছি, মুনাফা হয়েছে, আমি তো তাদের মধ্যে বিক্রি করবো, নতুনদের মধ্যে তো আর দিব না, তাই না? বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে আমরা অলরেডি শিখাই ফেলছি, যে বোনাস শেয়ার বললে কি হয়? আমাদের শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। ওই যে বললাম 20টা শেয়ার ছিল, নতুন করে আরো 10টা শেয়ার ইস্যু করছি, তাহলে আমার শেয়ার সংখ্যা হবে 30টা, তাহলে আমার শেয়ারের পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে নগদের কোনো সম্পৃক্ততা নাই, কারণ বোনাস শেয়ার ইস্যু করলে যাবে দেখে লভ্যাংশ হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। লভ্যাংশ ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, শেয়ার মূলধন অধিক দিয়ে বাড়ে, এই জন্য আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমার কার্যকরী মূলধন বৃদ্ধি পাবে। অপশন যদি নগদ হ্রাস, এটা যদি না হয়, নগদে যদি প্রভাবিত না হয়, প্রভাব না পড়ে, তাহলে আমার বাকি দুইটা হবে উত্তর। না বুঝলেও আমি উত্তর করতে পারবো 2 আর 3, তাই না? ঘটনা সত্য। তারপরে শেয়ারের স্থিরকৃত মূল্যকে কি বলা হয়? স্থিরকৃত মূল্যকে কি বলা হয়? আমরা নর্মালি শেয়ারের যে ভ্যালু, আমরা এটাকে বলা হচ্ছে কি ভ্যালু বলি? ফেস ভ্যালু।
ঠিক আছে। ফেস ভ্যালু এটাকে বলা হয় কি, এটা হচ্ছে লিখিত মূল্য। কি বলা হয়? লিখিত মূল্য। অথবা এটার আরেকটার নাম হচ্ছে কি, অবিহিত মূল্য। কি মূল্য? অবিহিত মূল্য। ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা অবহিত মূল্য, ঠিক আছে। অথবা নামিক মূল্য বলতে পারো। কি মূল্য বলতে পারো? নামিক মূল্য বলতে পারো। নামিক মূল্য বলতে পারো। তাহলে উত্তর কি হবে? 1 2 3। উত্তর কি হবে? 1 2 3 হবে। একেবারে যত ধরনের আলোচনা আছে সব করার চেষ্টা করছি। অবহিত মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য কি বলে? অবহিত মূল্য ধরো ফেস ভ্যালু আছে 10 টাকা, এখন বিক্রয় মূল্য তো এই 10 টাকার চেয়ে বেশি হইতে পারে, 12 টাকা হইতে পারে। যখন ফেস ভ্যালুর থেকে বেশি দামে বিক্রি করব, ওইটা হয়ে যাবে শেয়ার অধিহার। তাহলে শেয়ার কিন্তু 3 ভাবে বিক্রি করা যায়। শেয়ার কয় ভাবে বিক্রি করা যায়? 3 ভাবে। সমহার, যে শেয়ারের যা মূল্য আছে ওই দামে বিক্রি করলে এটাকে বলে সমহার। শেয়ারের যা মূল্য অর্থাৎ ফেস ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করলে অধিহার। শেয়ার যে মূল্য আছে লিখিত মূল্য তার চেয়ে কম মূল্য বিক্রি করলে হচ্ছে অবহার। তাহলে আমি 10 টাকার চেয়ে কমও বিক্রি করতে পারি 8 টাকায়, তাহলে সেটা হয়তো কি অবহার। তাহলে আমার 3 ধরনের বিষয় ঘটতে পারে, তাই না? তাহলে 3 ধরনের মধ্যে এখানে 2 ধরনের কথা বলা আছে, অধিহার বা অবহার। ইস্যু খরচ কি? ইস্যু খরচ হচ্ছে এই যে শেয়ার যে আমি নতুন করে বিক্রি করব, এই নতুন করে বিক্রি করতে গেলে যে মাঝখানে যে মধ্যস্থতা করে তাদেরকে কিছু টাকা দিতে হয়, যেমন ওই যে শেয়ার মালিকের, শেয়ার দালালের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন, তার হেল্প ছাড়া তো আমি শেয়ারটা বিক্রি করতে পারবো না। তো তাদের এই শেয়ার বিক্রি সংক্রান্ত খরচকে ইস্যু খরচ বলা হয়। শেয়ার বিক্রি অর্থাৎ নতুন করে শেয়ার বিক্রি করতে গেলে যে খরচ হয় সেই খরচকে বলা হয় ইস্যু খরচ, ইংলিশে বলে ফ্লোটেশন কস্ট। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে সবাইকে। আচ্ছা, তাহলে आंसर হচ্ছে 1 আর 2, উত্তর ক। তারপরে এখানে কি আছে? বিলিখিত মূলধন। আবার ঘুরে ফিরে কি মূলধন? বিলিখিত মূলধন। 25 আর 26 দুইটা প্রশ্ন যদি আছে আমরা একটু সমাধান করি। তাহলে এখানে বিলিখিত মূলধন বের করতে বলছে, সিম্পল জিনিস, আমরা বাইরে যাব। প্রতিটি 20 টাকা কত টাকা মূল্য? ইম্পর্টেন্ট, দেখো প্রতিটি কত টাকা মূল্য? 10 টাকা মূল্যের। কত হাজার শেয়ার? 75,000 শেয়ার। ওকে, প্রতিটি শেয়ার 20% অধিহারে বিক্রি করছি। তাহলে শেয়ারের মূল্য আছে কত? শেয়ারের মূল্য আছে 10 টাকা, আরো তার সাথে 20% কি, এই 10 টাকার আরো 20% অধিহার, বেশি দামে বিক্রি করছি। তাহলে 10 টাকার 20% কত? 10 টাকার 20% কত? 10 টাকা 10% কয় টাকা? 1 টাকা। তাহলে 10 টাকার 20% কত? 2 টাকা। তাহলে আরো 2 টাকা বেশি দাম বিক্রি করছি। তাহলে কত টাকায় বিক্রি করছি? 12 টাকা। প্রত্যেকটা শেয়ারের 12 টাকা করে বিক্রি করছি। কত হাজার শেয়ার বিক্রি করবে এখানে বলা আছে? 45,000 শেয়ার। কত হাজার শেয়ার? 45,000 শেয়ার বিক্রি করার উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে। জনগণ 30,000 শেয়ারের আবেদন করছে। বুঝার চেষ্টা করতাম, আমি ইস্যু করবো হচ্ছে 45,000 শেয়ার বিক্রি করতে চাই, কিন্তু জনগণ শেয়ার কেনার জন্য আবেদন করছে 30,000। তাহলে আমি কিন্তু কি করতে পারবো না? আমি কিন্তু কি করতে পারবো না? 30,000 শেয়ারের বেশি এখন বিলি করতে পারবো না। যদিও এই যে কম আবেদন পাইছে 15,000 শেয়ার, এই 15,000 শেয়ার কিন্তু আমার অবলেখক কিনে নিবে, কিন্তু অবলেখক কিনে নিলেও আলটিমেটলি আমি বিলি করতে পারবো কত হাজার? 30,000 শেয়ার। কারণ আমার কাছে আবেদন করছে মাত্র 30,000 মানুষ। আমি এখন আর 45,000 শেয়ার বিক্রি করতে পারবো না, যদি আমি 45,000 শেয়ার বিক্রি করতে চাই। আমাকে বের করতে বলছে বিলিখিত মূলধন। তাহলে আমি কি 45,000 শেয়ার বিলি করবো নাকি 30,000? যদি আবেদন পাইতাম 50,000 তাহলে আমি বিলি করতাম 45,000। যদি আবেদন পাইতাম 45,000 তাহলে আমি বিলি করতাম 45,000। তা আবেদন পাইছি আমি কত হাজার? 30,000। আমি যা বিক্রি করতে চাই তার থেকে অনেক কম। সুতরাং এখন আমাকে যা আবেদন পাইছি তাই বিলি করতে হবে, যদিও পরবর্তীতে অবলেখক ওই যে ডিফারেন্স, যা ইস্যু করতে চাই আর যা আবেদন পাইছি, যদি আবেদনের পরিমাণ কম হয় ওই কম অংশটা অবলেখক কিনে নেয়। তাহলে বিলি করতে পারবো কত হাজার শেয়ার? বলো 30,000 শেয়ার। আর প্রত্যেকটা শেয়ারের দাম কত টাকা? 10 টাকা। কারণ কি 12 টাকা নেওয়া যাবে না, আমরা বলছি যখন আমরা মূলধন বের করবো শেয়ারের ফেস ভ্যালু গুণ করতে হবে। তাহলে 30,000 ইন্টু 10, উত্তর কত? 3 লাখ। 30,000 উত্তর 10 ইন্টু হচ্ছে 3 লাখ। এই অঙ্কটাই যদি এখানে আবেদন পাইতাম আমি ধরো 50,000, তাহলে উত্তর হইতো 4,50,000। তখন আমরা এই 45,000কে 10 দ্বারা গুণ করতাম। আমি যদি যে পরিমাণে শেয়ার ইস্যু করবো ওই পরিমাণে আবেদন পাই কিংবা তার চেয়ে বেশি পাই, তখন ওই ইস্যুকৃত শেয়ারটাই হবে বিলিখিত শেয়ার। আর তার চেয়ে কম পাইলে যেটা পাইছি সেটাই হচ্ছে বিলিখিত শেয়ার। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার কি বলছে? অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতে প্রভাবিত করে? অধিহার, শেয়ার অধিহার। শেয়ার অধিহার কি? শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আমরা সঞ্চিতি ও উদ্বৃত্ততে দেখাই। কোথায় দেখায়? সঞ্চিতি ও উদ্বৃত্ততে দেখায়, অর্থাৎ মালিকানা সত্ত্বের অংশে দেখায়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা শেষের দিকে চলে আসছি একবারে। কি বলছে? এক্স লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 20 লাখ টাকায় বিভক্ত। তাহলে অনুমোদিত শেয়ারের সংখ্যা কত বলতে পারবা? অনুমোদিত শেয়ার কত? 10 টাকা মূল্যের এরকম শেয়ার আছে কতগুলো আমি জানি না, আমার টোটাল টাকা আছে 20 লাখ।
তাহলে এই 20 লাখটা জাস্ট 10 দ্বারা ভাগ করলে হবে, একটা শূন্য কেটে দিলে হবে, উত্তর হবে কত? 2 লাখ। তাহলে অনুমোদিত শেয়ারের সংখ্যা কত আমার? 2 লাখ। অর্থাৎ কোম্পানি উহার 3/5 অর্থাৎ 5 ভাগের 3 অংশ 5 ভাগের 3 অংশ বিক্রি করে 13,20,000 টাকা সংগ্রহ করছে। খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার অধিহারে বিক্রি করছে, কিন্তু এখানে স্পষ্ট বলে দিচ্ছে অধিহার না হইলে আমি বুঝতে পারবো অধিহার না অবহার কিভাবে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। মূল কথা হচ্ছে বলছে আমি ইস্যু করছি বা বিক্রি করছি, কত শেয়ার ইস্যু করছি খেয়াল করো। বলছে এই যে শেয়ার আছে 2 লাখ, এর 3/5, তাহলে 3/5 কত আসে খেয়াল করো। 2 লাখ শেয়ারের 5 ভাগের 3 অংশ, 5 ভাগের 3 অংশ, তাহলে 5 দিয়ে যদি কাটি 4×5 = 20, 3×4 কত 12, তাহলে কত হচ্ছে 1,20,000। এই 1,20,000 শেয়ার আমি বিক্রি করছি। তাহলে এই 1 লক্ষ শেয়ার যে আমি বিক্রি করছি, এখন বিক্রি করে আমি টাকা পাইছি 13,20,000। এখন যদি তোমার প্রশ্ন করা হয় এই যে 1,20,000 শেয়ার বিক্রি করে তুমি টাকা পাইছো 13,20,000, এটা কি অধিহারে পাইছো না অবহারে পাইছো? ধরো প্রশ্নে অধিহারে যে বিক্রি করছে এটা বলা নাই, তখন তুমি কি করতা খেয়াল করো। তখন এই যে শেয়ারটা বিক্রি করছে এটাকে শেয়ারের যে ফেস ভ্যালু ওটা তারা গুণ করতা। ফেস ভ্যালু কত? 10। তাহলে বোঝা যাচ্ছে 1,20,000 শেয়ার যদি আমি সমমূল্যে বিক্রি করতাম আমি টাকা পাইতাম 12 লাখ। তাহলে শেয়ারের সংখ্যাটা জানলে ওটার সাথে ফেস ভ্যালু গুণ করলে আমি পাই যে তুমি সমমূল্যে বিক্রি করলে কত পাইতাম। তবে আমি গুণ করে দেখলাম যে আমি টাকা পাইতাম 12 লাখ, কিন্তু আমি 12 লাখ না পাই টাকা পাইছি হচ্ছে 13,20,000, অর্থাৎ আমি বেশি পাইছি। তাহলে বেশি পাওয়া মানে হচ্ছে অধিহার। এমন যদি হয়তো 12 লাখ না পাই আমি পাইছি হচ্ছে 10 লাখ, তাহলে 2 লাখ অবহার, কারণ টাকা কম পাইছে, সিম্পল জিনিস। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে টাকা পাওয়ার কথা ছিল আমার হচ্ছে সমমূল্যে বিক্রি করলে 12 লাখ, কিন্তু টাকা পাইছে আমি 13,20,000, তাহলে বেশি পাইছি। কত বেশি পাইছি? 1,20,000। তাহলে শেয়ার অধিহারের পরিমাণ হচ্ছে কত? 1,20,000। শেয়ার অধিহারের পরিমাণ কত? 1,20,000। আবার শেয়ার বিক্রি করছে কত? 1,20,000। শেয়ার বিক্রি করছে ওইটার পরিমাণ বলছে মোট কত শেয়ার বিক্রি করছি, ওইটাও 1,20,000। যদি বলতো শেয়ার অধিহারের পরিমাণ কত, সেটা হইতো 1,20,000। যদি বলতো ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত, সেটা হইতো 12 লাখ। বোঝা গেছে? এক প্রশ্ন সমাধান করতে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন শিখলাম। এক্স লিমিটেডের শেয়ার প্রতি অবহার অধিহার কত টাকা? তাহলে আমার শেয়ার অধিহার কত আসছে? 1,20,000। তাহলে আমার শেয়ারের সংখ্যা কত? 1,20,000। তাহলে 1,20,000 টাকাকে 1,20,000 দ্বারা ভাগ করলে উত্তর হবে কত? 1 টাকা, তাই না? 1 টাকা। বুঝছো কিনা 1 টাকা কিভাবে? ওই যে 12 লাখ আর হচ্ছে 13,20,000, তাহলে 1,20,000 অধিহার। আর আমি শেয়ার বিক্রি করছি 1,20,000, তাহলে 1,20,000 জন্য 1,20,000 অধিহার। তার মানে প্রত্যেকটা শেয়ারের জন্য আমি 1 টাকা করে বেশি পেয়েছি। তাহলে শেয়ার অধিহারের পরিমাণ কত? প্রতি শেয়ার হচ্ছে 1 টাকা করে। সিম্পল, না পারার কোনো সুযোগই নাই। এই যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? তাহলে প্রতিটি 8 টাকা মূল্যে 70,000 শেয়ার হচ্ছে নিবন্ধিত। উহার 70% শেয়ার 70% অধিহার ইস্যু করছি। তাহলে কত পার্সেন্ট শেয়ার? 70%। তাহলে আমি যেটা ইস্যু করব, যেটা বিক্রি করবো, এটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার। তাহলে 70,000 শেয়ারের কত পার্সেন্ট? 70,000 শেয়ারের 70% বের করলেই তো ঘটনা শেষ। তাহলে 7/49 সিম্পল, একেবারে সিম্পল। কোম্পানির অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ কত? এটা আবার কোথা আসলো? আচ্ছা, এই প্রশ্নে আমার মনে হয় কিছু একটা মিসিং আছে। ঠিক আছে, এখানে একটু মিসিং আছে। অতিরিক্ত কত আমি আবেদন পাইছি সেটা বলা নাই, তাহলে এটা বের করা যাবে না, একটু মিসিং ইনফরমেশন থাকা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কি? এক মালিকানা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হচ্ছে নিজের টাকা, মালিক যেটা দিবে সেটা। আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে হচ্ছে শেয়ার ইস্যু করে, অর্থাৎ শেয়ার মূলধন। শেয়ার ইস্যু করে যেটা পাওয়া যাবে সেটা। বিএসইসি শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এখানে বানানটা ভুল আছে, সিকিউরিটি না হয়ে কি হবে? SECURITIES, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, যারা শেয়ার বাজারকে কি করে? নিয়ন্ত্রণ করে, শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা। ঠিক আছে, একবারে সব চলে আসছে। পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন উদ্যোক্তা থাকা প্রয়োজন? পাবলিক লিমিটেডের কমপক্ষে কতজন উদ্যোক্তা মানে সদস্য থাকা উচিত, তাই না? হচ্ছে 7 জন। আর যদি পরিচালক বলতো, পরিচালক, পাবলিক লিমিটেড ক্ষেত্রে পরিচালক সংখ্যা হবে 2 জন আর 3 জন, প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে পরিচালক সংখ্যা হবে 2 জন। ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কত? অলরেডি আমরা জানি 7 জন। কোম্পানির জন্ম সনদ আমরা অলরেডি আলোচনা করছি, নিবন্ধন পত্রকে কোম্পানির জন্ম সনদ বলা হয়।
তাহলে এই হচ্ছে 35টা কোশ্চেন, এবং এই 35টা কোশ্চেন আমার এক স্টুডেন্ট স্লাইডটা বানাই দিচ্ছে মাহি, তার মানে হচ্ছে তাকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিতে হয়। এমন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে স্লাইডটা রেডি করেছে যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো, এবং বহুবার পরীক্ষায় এগুলা আসছে। সো ধৈর্য ধরে যারা এই চ্যাপ্টারের ক্লাসটা করছো, এটা তোমার অ্যাকাউন্টিং এ হোক, এটা ম্যানেজমেন্টে হোক, ইনশাল্লাহ দেখা যাবে এই আলোচনার পরে তোমাকে আর নতুন করে কিছুই পড়তে হবে না। এই পিডিএফ শিটটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং আমাদের অ্যাকাউন্টিং এর গ্রুপেও দিয়ে দিব। এবং হচ্ছে এটার উপর আমার একটা হ্যান্ড নোট আছে এই চ্যাপ্টারের উপর, সেই হ্যান্ড নোটটা আমি শেয়ার করে দিব। ওইটা পড়লেও ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন আসলে আমরা শতভাগ উত্তর করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাকাউন্টিং এর সাথেই থাকো, আমাদের পেজটাকে নিয়মিত ফলো করো। ইনশাল্লাহ প্রস্তুতি সবার ভালো হবে, সে যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন। অ্যাকাউন্টিং আর ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং যাদের লাগবে তাদের জন্য অ্যাকাউন্টিং আবার হচ্ছে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীকালকে ঠিক রাত 9টায় আবার আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবার সাথে রেসপন্স ভালো থাকলে আমরা কিন্তু ফিনান্স, মার্কেটিং এবং আজকে যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মিক্স করে ক্লাস নিয়েছি, আমরা এরকম ক্লাস কন্টিনিউ রাখবো। তো আশা করছি সবাই অ্যাকাউন্টিং এর সাথে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো। প্রতিদিন পরীক্ষা হচ্ছে, পরীক্ষাগুলো দিয়েন, বিভিন্ন এমসিকিউ পোস্ট করি, সেগুলো আনসার করার চেষ্টা করেন। আমাদের প্রতিদিনের ক্লাস রাত 9টায় এটা মনে রাখতে হবে। এইচএসসি 26 একটা চমৎকার রোডম্যাপ পাবেন ইনশাল্লাহ। আগামী 2-3 মাসে আপনাদের জন্য বেস্ট কিছু হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।